আজকের ভিডিওটা মেনলি ক্লাস 10 মাধ্যমিক 2026 এদের জন্য। এবং তোমরা জানো তোমাদের জাস্ট কয়েকদিন পরেই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হতে চলেছে। তো ইংরেজি বিষয়ের একটি কবিতা যেটা লেসন নাম্বার 4, যেটা মেনলি সেকেন্ড সামেটিভের অন্তর্গত আন্ডারে পড়ে, তার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এবং লেখা হচ্ছে টেড হিউজের। এই কবিতাটি নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখো, কবিতার শুরুর আগে তোমাদের কিছু কথা বলে দিই। প্রথম কথা, আমাদেরকে মনে রাখতে হবে যে এই সামেটিভে তোমাদের মেনলি দুটো কবিতা আছে। এক হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এবং আর একটা হচ্ছে দ্য সি ফেভার বা সি ফেভার আর কি, জন মেসফিল্ডের। তো সি ফেভার এই কবিতাটা মাধ্যমিক 2025 মাধ্যমিকে কিন্তু চলে এসেছে। তাই কবিতাটা আশা করা যাচ্ছে বেশিরভাগ স্কুলের সেকেন্ড সামেটিভে এই কবিতাটা ইনক্লুড করা হবে না। সি ফেভার কবিতাটা পরীক্ষায় কিন্তু আসবে না বা না আসার চান্স বেশি। বেশিরভাগ স্কুলেই মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটার থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বলছি যে এই কবিতাটা যে আলোচনা আজকে হতে চলেছে, আশা করা যায় তোমরা সমৃদ্ধ হবে আলোচনাটা দেখলে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারে ভিজিট করে থাকলে, ভিডিও পছন্দ হয়ে থাকলে, যারা অলরেডি সাবস্ক্রাইবড তাদের তো কিছু বলার নেই। যারা এখনও সাবস্ক্রাইব করে থাকোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও কন্টিনিউয়াসলি কিন্তু চ্যানেলে আপলোড করা হবে। মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটির কবি যিনি আর কি, টেড হিউজ। টেড হিউজের পুরো নাম আমরা যদি লেখক পরিচিতি বা কবি পরিচিতি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এডওয়ার্ড জেমস টেড হিউজ, যার জন্ম 1930 সালে এবং 1998 সালে তিনি পরলোক গমন করেছিলেন। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, তিনি কিন্তু একজন বিখ্যাত আর কি উল্লেখযোগ্য প্রসিদ্ধ ইংরেজ কবি। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। এবং ইংল্যান্ডের আর কি বা ব্রিটেনের পোয়েট লরিয়েট কি এদের এটাকে যদি আমরা বাংলা করি তাহলে রাজকবি। এটা ইংল্যান্ডের একটা বিখ্যাত সম্মান যেটা সাধারণত সমস্ত কবিরা পান না। টেড হিউজ এতটাই বিখ্যাত ছিলেন যে তার কবিতার জন্য তাকে এই পোয়েট লরিয়েট আখ্যা দেওয়া হয়েছিল এবং এটা অ্যাকচুয়াল ডিউরেশন থাকে। তিনি 1984 সাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অর্থাৎ 1998 পর্যন্ত তিনি এই পোয়েট লরিয়েট ইংল্যান্ডে ছিলেন। তো হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স বা দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড, এইগুলো তার বিখ্যাত কিছু লেখনী। দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওকুড। একটা বাচ্চা, সে ওকগাছে জঙ্গলে গিয়েছে এবং তার কিছু বেশ অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, অভিজ্ঞতা ওই ওক জঙ্গলে গিয়ে। এইটা নিয়েই কিন্তু এই কবিতাটা লেখা। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এবং কবিতাটা আমাদের এটাই বোঝাতে চাইছে যে মনুষ্য জগৎ এবং উদ্ভিদ জগৎ আর কি দুই পক্ষই কিন্তু একসঙ্গে পৃথিবীতে বসবাস করা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার নেচার এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। মানুষের ভালোর জন্য প্রকৃতিকে বাঁচানো কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে কিন্তু আমাদেরকে আলোকপাত করছে এই কবিতা। আমি খুব ইন্টারেস্টিংলি চেষ্টা করছি কবিতাটাকে বোঝানোর। তো কবিতার শুরুর আগে আমি বলবো যে কবিতাটা মেনলি আমি দুটো পার্টে বিভক্ত করছি। প্রথম কথা, যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের কবিতার ইনার মিনিং বা কবিতার যে আভ্যন্তরীণ যে অর্থ, যে ইন ডেপথ, সেটা জানার অতটা প্রয়োজন পড়ে না। কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো কোনো স্কুলে এমন ধরনের কিছু প্রশ্ন দেওয়া হয় যেখানে কবিতাগুলো ইনডেপথ না জানলে সেই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। এবং মাধ্যমিকের ট্রেন্ড যদি আমরা রিসেন্ট ট্রেন্ড ফলো করি, বিশেষ করে গত বছরের প্রশ্ন, ওখানে দেখা যাচ্ছে যে কবিতা এমন প্রশ্ন এসছে যেখানে আমরা ইনডেপথ যদি একটু কবিতাটা না জানি, নিজে থেকে যদি বানিয়ে না লিখতে পারি, ওই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদের অবশ্যই উচিত কবিতাগুলো একটু হলেও ইনডেপথ জানা। আমি প্রথমে
কবিতাটা উপরে উপরে যে বাহ্যিক যে অর্থ সেটা আমি আলোচনা করছি, এবং তারপরের পার্টে আমি কবিতাটার যে আভ্যন্তরীণ অর্থ এবং কবিতাটা কেন আমরা পড়ব, কেন টেড হিউজ কেন পোয়েট লরিয়েট ছিলেন, কবিতার মধ্যে সত্যিই কি সেরকম কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা তারপর আলোচনা করব। চলো তাহলে কবিতার আলোচনা আমরা চলে আসি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and drag. She said, I have your secret here inside my little bag. আমরা এখানে দেখতে পাচ্ছি আই বলে ফার্স্ট পারসন ন্যারেটিভ দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। এখানে আইটা অ্যাকচুয়াল একটা লিটল বয় বা একটা লিটল চাইল্ড, একটা ছোট বাচ্চা যে কিনা ওক গাছের জঙ্গলে প্রবেশ করছে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, ক্রেপ্ট মানে চুপি সারে প্রবেশ করা, অ্যাকচুয়ালি ক্রিপ থেকে এসছে, যেটা মানে হামাগুড়িও হতে পারে, কিন্তু এখানে আমাদের চুপি সারে প্রবেশ করা। তাহলে কবি যিনি কিনা ছোট বাচ্চাকে রিপ্রেজেন্ট করছেন, তো সেই ছোট বাচ্চাটা সে ওক গাছের জঙ্গলে চুপি সারে প্রবেশ করেছিল, তার কোনো পারপাস ছিল, সেটা আমি পরের পার্টে আলোচনা করছি। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এবং এই যে বাচ্চাটা, এই যে চাইল্ড, সে একটা কি খুঁজছিল? স্ট্যাগ। স্ট্যাগ মানে কি? মেল ডিয়ার, মানে পুরুষ হরিণ। তাহলে সে পুরুষ হরিণ খোঁজ করছিল। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, এবং এই যে আই অর্থাৎ ওই যে বাচ্চাটা, ওই যে চাইল্ড, সে ওখানে ওই জঙ্গলের মধ্যে ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলার সঙ্গে তার কিন্তু মিটিং হয়, তার সাক্ষাৎ হয়, ওই বাচ্চাটার বা কবির সাক্ষাৎ হয়। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এবং ওই যে বৃদ্ধা মহিলা, তার যে ডেসক্রিপশান দেওয়া হচ্ছে, তার ডেসক্রিপশানে বলা হচ্ছে অল নবলি স্টিক। নবলি মানে দুটো হয়, এক হচ্ছে প্রথম কথা গাঁটযুক্ত, মানে তার যে লাঠিটা রয়েছে হাতে, বৃদ্ধা, সে বয়স হয়ে গেছে, তার যে একমাত্র সম্বল লাঠি, তার অবস্থা খুব একটা ভালো নয়, গাঁটযুক্ত বা সোজা নয় লাঠিটা, এবড়ো মানে বেঁকা। এবং আরেকটা নবলি মানে বলা যায় নড়বড়ে, মানে দ্য কন্ডিশন অফ দ্য স্ট্রিক ইজ নট স্ট্রিক্ট বা স্টার্ডি, মানে ওটা মোটেও কিন্তু শক্তপোক্ত নয়, নবলি অবস্থা, নড়বড়ে, মানে একেবারে বাজে অবস্থা, ইনসিকিওর অবস্থা লাঠিটার। তো স্ট্রিক অ্যান্ড র্যাগ, এবং তার যে দ্য র্যাগ বলতে আমরা যেটা বুঝি ছেঁড়া জামা কাপড়, অর্থাৎ এখানে দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলার যে জামা কাপড়, সেটা কিন্তু র্যাগ মানে ছেঁড়া ফাটা অবস্থা, শতচ্ছিন্ন জীর্ণ বস্ত্র তার গায়ে। শি সেইড, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এবং শুধুমাত্র মিটিংই হলো না, এই যে মহিলাটা, তিনি সাসপেন্স তৈরি করে তিনি এই বাচ্চাটাকে, চাইল্ডটিকে বলছেন যে আই হ্যাভ ইউর সিক্রেট, তোমার রহস্য, তুমি যা খুঁজতে এসেছো এই জঙ্গলে, সেই যে রহস্য, সেই সিক্রেট আমার কাছে রয়েছে, হেয়ার মানে এখানেই রয়েছে, ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট থলেটার মধ্যে, আমার এই ব্যাগের মধ্যে তোমার সিক্রেট আমার কাছে রয়েছে, তুমি যা খুঁজতে এসেছো এই জঙ্গলে চুপিসারে, সেটা আমার কাছে রয়েছে। দেন শি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এরপরে এই যে বৃদ্ধা মহিলা, তিনি কিন্তু ক্যাকেল করতে শুরু করলেন। ক্যাকেল মানে হচ্ছে অট্টহাস্য, যেটা সাধারণত শুনলে আমাদের মনে ভয়ের উদ্রেক হয় বা ভয়ের সঞ্চয় হয়, এরকম ক্যাকেল বা অট্টহাস্য দিয়ে উঠছে এই বৃদ্ধা মহিলা। অ্যান্ড আই বিগেন টু কোয়েক, এবং আই অর্থাৎ সেই ছোট্ট চাইল্ড, সেই ছোট্ট বাচ্চাটা, বা আমরা বলতে পারি কবি সত্তা, সেই বাচ্চা, তো সে কিনা কোয়েক, সে কিন্তু কম্পমান বা সে কাঁপতে শুরু করে দিয়েছে। কোয়েক মানে কাঁপা, তো সে কাঁপতে শুরু করে দিয়েছে, সে ভয়ে কাঁপছে। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, তো সে তার ছোট ব্যাগটা, তার লিটল ব্যাগ, তার ছোট ব্যাগ, সে ওপেন্ড, সে খুললো বৃদ্ধা মহিলা, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দ্বিতীয়বারের জন্য আমার জ্ঞান উদয় হলো, আমার জ্ঞানের উদয় হলো, বা আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড বাই স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, তো সারাউন্ডেড বাই এই স্টেয়ারিং ট্রাইব, এবং এই যে ব্যাগ খোলাখুলিগুলো হচ্ছে, তখন এই বাচ্চাটার চারিদিকে কারা উপস্থিত? স্টেয়ারিং ট্রাইব, স্টেয়ারিং মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা বা হাঁ করে তাকিয়ে থাকা, ট্রাইব মানে উপজাতি বা জনজাতি।
তাহলে একটা জাতি, একটা হা করে তাকিয়ে থাকা জাতি, এই কবি বা এই বাচ্চাটা এবং ওই বৃদ্ধা মহিলার চারিদিকে কিন্তু জড়ো হয়ে রয়েছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং মি অর্থাৎ ওই বাচ্চাটা সে দেখতে পাচ্ছে তাকে যেন একটা খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। তা সে নিজেকে দেখতে পাচ্ছে খুঁটিতে বন্ধনযুক্ত অবস্থায়, খুঁটিতে বেঁধে থাকা অবস্থায়। দে সেইড, এখানে দে মানে কারা? দে মানে দ্য ওক ট্রাইব, ওই ওক জনজাতি, ওই ওক জাতি, ওক গাছেরা বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ। এই যে তোমার চারিদিকে দেখতে পাচ্ছ আমরা ওক গাছ। অ্যান্ড ইউর ওন টু ফ্যামিলি, এবং তোমার প্রকৃত সত্যিকারের পরিবার আমরাই তোমার পরিবার, আমাদেরই মূল্যবোধ রয়েছে। উই আর চপড ডাউন, চপড মানে চপার, আমরা জানি কুচি কুচি করে কাটে যে ব্যাপারটা, তাকে চপিং বলা হয়। তো উই আর চপড ডাউন, আমাদেরকে কুচি কুচি করে খণ্ড খণ্ড করে কাটা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছেঁড়া হচ্ছে, আমাদেরকে টর্ন করা হচ্ছে, আমাদেরকে ধ্বংস করা হচ্ছে, আমাদেরকে টর্ন মেরে ফেলা হচ্ছে, আমাদেরকে ছেঁড়া হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু কই তোমরা বা তুমি কই চোখের পলকও তো ফেলো না, তুমি তো চোখেরও পলক ফেলো না দেখে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা প্রতিজ্ঞা করো, যদি না তুমি এখন কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে এখনই তুমি মারা যেতে চলেছ। হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, তাহলে কি প্রতিজ্ঞা করতে হবে বাচ্চাটাকে? হোয়েনেভার ইউ সি, যখনই তুমি দেখতে পাচ্ছ বা তুমি দেখতে পাবে, অ্যান ওক ট্রি ফেল্ড মানে কাট মানে কাটা, তাহলে যখনই দেখতে পাবে যে একটা ওক গাছকে কাটা হচ্ছে বা কাটা হয়েছে, সোয়ার নাও, আমরা জানি সোয়ার মানে প্রমিস, অর্থাৎ প্রতিজ্ঞা করো বা আমাকে কথা দাও বা আমাদেরকে কথা দাও। ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে, একটা মানে একটা ওক গাছকে কেটে ফেলতে দেখলে তুমি দুটো গাছ লাগাবে, রোপণ করবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি প্রতিজ্ঞা করো, যদি না তুমি কথা দাও, যদি না তুমি প্রমিস করো। দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল মানে কলঙ্কিত করে দেওয়া, কালিমা লিপ্ত করে দেওয়া। তাহলে দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো ছাল তোমাকে কলঙ্কিত করে দেবে। রিঙ্কেল ওভার ইউ, তোমার উপরে কলঙ্কের ছাপ ফেলবে। আচ্ছা, এখানে ওক বার্ক কালো কেন? ওক গাছগুলো অ্যাকচুয়ালি কেটে ফেলা রয়েছে, এবং আমরা জানি কেটে ফেলার পরে গাছের ছাল আস্তে আস্তে কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হতে হতে কালো রং ধারণ করে। এখানে আসলে সেই ডিকেইং সেই সেন্সটা বোঝানো হচ্ছে, অবক্ষয়ের সেই সেন্সটা বোঝানো হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, সেই অবক্ষয়ের দিকটাকে নির্দেশ করার জন্য কালো কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। তো রিঙ্কেল ওভার ইউ, এই কালো গাছের ছাল তোমাকে কলঙ্কিত করে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে সেই ওক গাছের মধ্যে পুঁতে দেবে, এখানে রুট মানে পুঁতে দেওয়া, তোমাকে সেই ওক গাছের মধ্যে পুঁতে দেবে। হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মে তো ছিলে, বাট নেভার গ্রিউ, এখানে গ্রিউ মানে বড় হওয়া নয়, এখানে গ্রিউ মানে দ্য মেন্টালিটি ফ্লোরিশিং, মানে মানসিকতা বিকশিত হওয়া। তাহলে তোমার মানসিকতা কিন্তু কখনো বিকশিত হয়নি, তুমি জন্মিয়ে তো ছিলে ওক গাছের মধ্যে, কিন্তু তোমার যে মেন্টালিটি, দ্যাট নেভার ফ্লোরিশড, এটা কিন্তু কখনো বিকশিত হয়নি। নেক্সট আমরা স্ট্যান্ডায় চলে আসব। তো নেক্সট স্ট্যান্ডায় চলে আসার আগে তোমাদেরকে বলবো যে তোমাদের সুবিধার্থে যে কোনো গল্প কবিতা ক্লাস 10-এর প্রত্যেকটা আলোচনা কিন্তু চ্যানেলে করা আছে, তোমরা প্লেলিস্ট চেক করবে ক্লাস 10, সেখানে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে যেগুলো তোমাদের ক্লাস ওরিয়েন্টেড, ইংরেজি বিষয়ে, তাছাড়াও বাংলা বিষয়ের অনেক ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, এগুলো কিন্তু তোমরা চ্যানেলটিকে ভিজিট করে তোমরা দেখতে পারো। চলে আসবো আমরা লাস্ট স্ট্যান্ডায়। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। কবি বলছেন বা সেই বাচ্চাটা বলছে, আরে এটা তো পুরোটাই স্বপ্ন ছিল। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, ডালপালা শাখা পোশাখার নিচে একটা স্বপ্ন ছিল, এই পুরোটা যতটা এখানে এতক্ষণ বলা হলো। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন, এটা ছিল এমন একটা স্বপ্ন ডালপালার নিচে, এমন একটা স্বপ্ন ডালপালা মিশ্রিত গাছের,
যে স্বপ্নটা কিনা আমাকে অল্টার্ড, আমাকে চেঞ্জড বা আমাকে দ্বিধা বিভক্ত করে দিয়েছে, দুই ভাগে ভাগ করে দেওয়া। অল্টার্ড মানে দুই ভাগে ভাগ করে দেওয়া। তো কবি বলছেন যে আমার মানসিকতাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, আমার মানসিকতাকে পরিবর্তিত করে দিয়েছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, এবং কবি বলছেন অর্থাৎ সেই বাচ্চাটা সে যখন ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসলো মনুষ্য সমাজে এবং ব্যাক টু হিউম্যান কোম্পানি, যেটা বললাম মনুষ্য সমাজের সাহচর্যে বা মানুষের সাহচর্যে যখন বা মানুষের মধ্যে যখন সেই বাচ্চাটা এসে উপস্থিত হলো, আবার সে ওক জঙ্গলের স্বপ্ন থেকে বেরিয়ে এসে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। কবি বলছেন যে আমার যে হাঁটা সেটা তো একটা মানুষের বাচ্চার মতো হাঁটা ছিল ঠিকই, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার মনটা পুরোপুরি বৃক্ষসুলভ, গাছের মতো, গাছের প্রতি মায়া মমতাযুক্ত মন এর অধিকারী আমি হয়ে পড়লাম। এটা হচ্ছে কবিতার উপরের বাহ্যিক মানে, বাহ্যিক অর্থ। এরপর আমরা চলে আসব কবিতার যে ইনার মিনিং সেই ব্যাপারে। দেখো বন্ধুরা, প্রথমে বলা হচ্ছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। এখানে আমরা আই বলতে আমরা এখানে বলতে পারি মনুষ্য প্রজাতি, যারা কিনা একটা সঠিক বাসস্থানের খোঁজ করছে এই পৃথিবীতে। পৃথিবীর অবস্থা খুব খারাপ, প্রকৃতি তার নিজস্ব ছন্দ হারিয়ে ফেলেছে, ভূমিকম্প, খরা, অতিবৃষ্টি, মহামারী, বিভিন্ন মানে যে প্রাকৃতিক ব্যাধি সেটা পৃথিবীকে কুরে কুরে খাচ্ছে। মানুষ কিন্তু সেফ হ্যাবিটেশন খোঁজার চেষ্টা করছে, নিরাপদ বাসস্থান খোঁজার চেষ্টা করছে। তাই কবি এখানে বাচ্চাটার মাধ্যমে বা বাচ্চাটার মধ্য দিয়ে আসলে নিজেকেই তিনি বলছেন। তিনি নিজেই গিয়েছিলেন ওক গাছের জঙ্গলে, অর্থাৎ মানুষ যেমন সার্চ করছে নিজের জায়গা, বাসস্থান, পারফেক্ট বাসস্থান বা নিরাপদ বাসস্থান খোঁজার চেষ্টা করছে। এখানে আসলে এটাই বলা হচ্ছে যে মানুষ খুঁজে বেড়াচ্ছে নিরাপদ বাসস্থান, এবং এই স্ট্যাগটাই কিন্তু বাসস্থান। এবং আই মেট অ্যান ওল্ড ওম্যান, এখানে ওল্ড ওম্যান মানে অ্যাকচুয়ালি এখানে ওল্ড ওম্যান হচ্ছেন প্রকৃতি, দ্য মাদার নেচার, প্রকৃতি যার অবস্থা সত্যি সত্যি র্যাগের মতো শতচ্ছিন্ন অবস্থা, এবং নবলি স্টিক সেই গাঁটযুক্ত নড়বড়ে লাঠি, এটা রিপ্রেজেন্ট করে দ্য কন্ডিশন অফ নেচার ইজ নট স্টেবল, মানে প্রকৃতিস্থ নয় বা স্বাভাবিক নয় প্রকৃতির অবস্থা। প্রকৃতি তার যে ব্যালেন্স, দ্য নেচার হ্যাজ লস্ট ইটস ব্যালেন্স, প্রকৃতি তার নিজের যে ভারসাম্য সেটা পুরো লস্ট, সেটা হারিয়ে ফেলেছে। এটা সম্ভব যদি আমরা অ্যাফরেস্টেশন করি ইনস্টেড অফ ডিফরেস্টেশন। বৃক্ষ উৎপাটন না করে যদি আমরা বৃক্ষ রোপণ করি তাহলেই পৃথিবীকে আবার বাঁচানো সম্ভব। নবজাতককে, যারা ইন ফিউচার আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকেও পৃথিবীর বাসযোগ্য করে তোলা যায় যদি আমরা বৃক্ষরোপণ করি। কারণ পৃথিবীতে যে কোনো দূষণের ক্ষেত্রেই, দূষণকে রোধ করতেই গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই কবিতাটিকে কিন্তু এই অ্যাফরেস্টেশন নিয়েই লেখা, এই বৃক্ষরোপণের উপরে জোর দেওয়ার জন্যই এই কবিতাটা লেখা। আমাদেরকে এটা মনে রাখতে হবে, কবি এখানে অ্যাফরেস্টেশনের উপরে জোর দেওয়ার জন্যই কবিতা লিখছেন। তাহলে আমি যেটা বলছিলাম যে ওল্ড ম্যান মানে হচ্ছে দ্য মাদার নেচার, প্রকৃতি মাতা, যিনি কিনা তার কাছে সমস্ত সিক্রেট। মানুষ এই যে প্রকৃতির ভারসাম্যহীনতার কারণ খুঁজছে, প্রকৃতি মাতা বলছেন যে আরে আমার কাছেই তোমাদের সিক্রেট রয়েছে, আমার শরণাপন্ন তোমাদেরকে হতেই হবে, না হলে তোমাদের নিস্তার নেই। এবং এই যে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি ক্যাকেল দেওয়া, কোয়েক করা। ক্যাকেল মানে কি? প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়া মনুষ্য সমাজের প্রতি বা এই পৃথিবীর প্রতি, অর্থাৎ প্রকৃতি নিজের ছন্দে চলছে না, সে নিজের বন্ধন থেকে মুক্ত হতে চাইছে। মানুষ জগৎ তাকে যেভাবে টর্চার করছে প্রকৃতিকে, প্রকৃতি চাইছে সেই টর্চারের হাত থেকে নিষ্কৃতি পেতে। সেই জন্যে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ঝড়, বিধ্বংসী ঝড়, খরা, তারপরে ভূমিকম্প, ভূমিধস ইত্যাদির মাধ্যমে মানুষকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রকৃতিকে যাতে এত টর্চার করা না হয়। এই ব্যাপারটা কিন্তু প্রকৃতি এইভাবে তার প্রতিবাদ জানায়।
তো এবং মানুষ যখন প্রকৃতি বিরূপ বা রুষ্ট হয়ে যায়, এই যে ঝড় বাদল যখন হয়, মানুষ কিন্তু তখন একেবারেই বাচ্চা শিশুর মতো শুধু ভয় পেতেই থাকে, তার ওই একটা ছাড়া উপায় ছাড়া আর কোনো উপায় নেই, শুধু ভয় পাওয়াই তার উপায়। তো সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রকৃতি সে তার নিজের লিটল ব্যাগ বের করছে এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যখন প্রকৃতির ব্যাপারে জানতে পারি তখনই কিন্তু আমরা টুয়াইস অ্যাওয়েক মানে কবির যে জ্ঞান, কবির যে ইনার ডেপথ অফ নলেজ, সেটা ফ্লোরিশিং, সেটা বিকশিত হচ্ছে এই প্রকৃতির সান্নিধ্যে ভালোভাবে কাটানোর পর। কবি বুঝতে পারছেন প্রকৃতিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রকৃতির কোলেই আমাদেরকে ফিরে যেতে হবে, প্রকৃতির স্বাভাবিক অবস্থাকে ফিরে নিয়ে আসার জন্য আমাদেরকে প্রকৃতির কোলেই যেতে হবে, প্রকৃতির কাছেই খুঁজতে হবে প্রকৃতির রহস্য। তো এই যে আমরা এখানে ওক ট্রিজ দেখতে পাচ্ছি, এখানে আমাদের এটাই রিপ্রেজেন্ট করছে যে ওক গাছ বা যে কোনো গাছ, ওক গাছের মাধ্যমে কবি আসলে এখানে যে কোনো গাছকে রিপ্রেজেন্ট করছেন, যে কোনো গাছই কিন্তু আমাদের চারিদিকে সবসময় ঘিরে রয়েছে, কিন্তু তাদের কথা আমরা একদমই স্মরণ করি না, তাদের দিকে আমরা একদমই ভ্রুক্ষেপ করি না। এই কারণেই বলা হচ্ছে যে আমরাই তোমাদের প্রকৃত পরিবার, উই আর দ্য রিয়েল ফ্যামিলি অফ ইয়োর্স, তোমাদের প্রকৃত পরিবার আমরাই, আমাদেরকে বাঁচানোর চেষ্টা করো, তাহলেই তোমরা পৃথিবীতে টিকতে পারবে। তোমরা নিজেদের সুবিধা দেখার জন্য আমাদেরকে ভুলে যাচ্ছ, আমাদেরকে নির্বিচারে কাটছো, এতে তোমরা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারছো, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং বলেছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, অর্থাৎ মানুষ যদি এখনো ঘুরে না দাঁড়ায়, মানুষ যদি এখনো নিজের ভালো না বোঝে, প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসার জন্য যদি বৃক্ষরোপণে মন না দেয় বেশি বেশি করে, আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি পৃথিবীর যে বৃক্ষরোপণে মানুষ অনেকটাই কিন্তু ওয়াকিবহাল, এখন অনেকটাই কিন্তু অ্যাক্টিভ। সেই টেড হিউজ আজ থেকে কত বছর আগে এটা লিখছেন, তিনি তখন থেকেই কিন্তু জানেন প্রকৃতিতে অ্যাফরেস্টেশনের কি প্রয়োজনীয়তা। তো আরও কিছু আমাদের এখানে ব্যাপার রয়েছে, তিনি বলছেন যে মানে এই যে প্রকৃতি বা এই যোগ গাছেরা তারা বলছে যে আমাদেরকে যদি কাটা হয়, আমরা তো আর বন্ধ করতে পারবো না তোমাদের এই হিংস্র মানসিকতা, তাহলে যদি কেউ কেটে ফেলে তাদের হয়ে অন্যান্যরা যারা প্রকৃতি মানে মাহাত্ম্য বুঝতে পারছে, তারা যেন একটা ওক গাছ কাটলে দুটো গাছ যেন নতুন করে লাগায়, তাহলে কিন্তু পৃথিবী টেকা সম্ভব, আদারওয়াইজ নট। এবং এই যে এখানে বলা হচ্ছে যে আনলেস মানে যদি সোয়ার না করা হয়, যেটা আমি বললাম ব্ল্যাক ওক বার্ড কেন, কারণ সেটা মারা গিয়েছে, মানুষের লালসার লোভের শিকার হয়ে সে মারা গিয়েছে, ওক গাছগুলো মারা হচ্ছে এবং এই জন্যই তাদের ছালগুলো কালো হয়ে যাচ্ছে, ডেঞ্জারকে বোঝানোর জন্য, অসহায়তা বোঝানোর জন্য। এবং বলা হচ্ছে রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, এই যে গ্রিউ মানে ফ্লোরিশড হওয়া, অর্থাৎ নিজের মানসিকতা পরিবর্তিত হওয়া। এখানে বলা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কবি টেড হিউজ এমন একটা জায়গাতে জন্মেছিলেন, সত্যি সত্যি সেটা জঙ্গলাকীর্ণ একটা জায়গা ছিল তার বাড়িটা, তার বাড়ির চারিদিকে ওক গাছ ছিল বা জঙ্গল ছিল, বন ছিল। এই জন্য এখানে বলা হচ্ছে তুমি তো বন জঙ্গলের মধ্যে গাছেদের ছত্র ছায়ায় জন্মেছিলে, কই তুমি তো কখনো আমাদেরকে ফিল করলে না আমাদের কষ্টটা, তাই তুমি ওখানে জন্মে তো ছিলে এই ওক গাছের মধ্যে, এই জঙ্গলের মধ্যে, কিন্তু বাট নেভার গ্রিউ, কিন্তু তোমার জ্ঞান গম্যি কখনোই ফ্লোরিশড হয়নি, কখনোই কিন্তু বিকশিত হতে পারেনি। এবং এখানে আমরা শেষমেশ দেখতে পাচ্ছি কবি নিজেই আমাদেরকে বলছেন লাস্টে যে এই যে বাচ্চার কথা বলছি, হ্যাঁ এই যে বাচ্চাটা ওক জঙ্গলে গিয়েছিল, এটা অ্যাকচুয়ালি আমার স্বপ্ন, কবি বলছেন আমার নিজেরই স্বপ্ন ছিল, কবি নিজেই দেখছিলেন, কবি প্রকৃতিকে নিয়ে কতটা ভাবছেন, সেজন্য তিনি ঘুমের মধ্যেও প্রকৃতিকে নিয়েই তিনি দেখছেন, ওক গাছদের নিয়েই তিনি দেখছেন যে তিনি ওক গাছকে বাঁচাচ্ছেন। তো এই স্বপ্নটা কবিকে দ্বিধাবিভক্ত করে দিল। কবি একবার ভাবছেন যে না এটা হয়তো স্বপ্নই, এর কোনো বাস্তবতা নেই, পরক্ষণে কবি ভাবছেন যে না এই কবিতার মধ্যে তো এই গাছেরা তো এমন কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছে যার মধ্যে কঠোর বাস্তবতা রয়েছে, তাই আমি কি করে, হাউ ক্যান আই ইগনোর দিস, আমি এটাকে কিভাবে ইগনোর করতে পারি, আই মাস্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, আমার অবশ্যই সত্যিটাকে গ্রহণ করা উচিত। এখানে এটাই বলা হচ্ছে যে এই স্বপ্নটা তাকে কিন্তু অল্টার্ড করে দিয়েছিল, তাকে কিন্তু দ্বিধাবিভক্ত করে দিয়েছিল কবিকে। এবং কবি বলছেন যে আমি যখন ওক গাছের জঙ্গল থেকে বেরোলাম, আমি তখন হিউম্যান চাইল্ডের মতো আমার হাঁটা চলাটা তো ছিল,
কিন্তু আমি প্রকৃতির প্রকৃত স্বরূপটা আমি অনুধাবন করতে পেরেছি। এই জন্যে আমার মনটা গাছেদের প্রতিনিধিত্ব করা শুরু করে দিয়েছে। আমার মনটা, সেই হৃদয়টা জঙ্গলের সঙ্গে বা গাছেদের সঙ্গে একাত্ম করে নিয়েছে। আমি বুঝতে পারছি দ্য নেসেসিটি অফ অ্যাফরেস্টেশন, বৃক্ষরোপণে যে কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমি খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারছি। তো বুঝতেই পারছো সেই সময় দাঁড়িয়ে কবি এই অ্যাফরেস্টেশন নিয়ে কতটা মর্মান্তিকভাবে কবিতাটা তিনি লিখছেন। কবিতার মধ্যে যেমন ভয়ের বিষয় রয়েছে, সেরকম কিন্তু রিয়েলিজম রয়েছে। কবিতায় অনেক অ্যালিগরি ইউজ করা হয়েছে, অনেক রূপক ইউজ করা হয়েছে। রূপকধর্মী কবিতা আমরা বলতে পারি টেড হিউজের মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটাকে আমরা রিয়েলিস্টিক কবিতা আমরা বলতে পারি। এবং এখানে অনেক অ্যালিগরি, ইমাজারি, অনেক ইমেজ ইউজ করা হয়েছে। ওই যে বললাম যে বৃদ্ধ মহিলার নামে ওটা কিন্তু দ্য মাদার নেচার, আর কবির নামে ওটা কিন্তু অ্যাকচুয়ালি দ্য হিউম্যান বিংস বা মনুষ্য প্রজাতি, যারা কিনা সেফ হ্যাবিটেশন। ওখানে স্ট্যাগ রিপ্রেজেন্টস সেফ হ্যাবিটেশন টু লিভ, মানে বসবাসের জন্য নিরাপদ বাসস্থান, কিংবা আমরা চাইল্ড, এটা কিন্তু কবিকেও রিপ্রেজেন্ট করছে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এটা কিন্তু অ্যালিগোরিক্যাল কবি, রূপকধর্মী কবিতা, আমাদেরকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং তুমি চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগেই পেতে পারো। ঠিক আছে, আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।